পিআর ছাড়া ভোট হলে আবার ফ্যাসিবাদের শঙ্কা দেখছে জামায়াত। নিম্নকক্ষে চায় না এনসিপি, যাচ্ছে না যুগপৎ আন্দোলনে। এই মুহূর্তে নেই কোনো জোটে যাওয়ার চিন্তাও। সংবিধান অস্বীকার করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা দেখছেন বিএনপি নেতারা। দলীয় মতামত জনগণের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ। ছুটির দিনেও প্রচারণায় সরগরম রাজশাহী বিশ্ববিদ্যালয়। জুমার নামাজের পর হলে হলে জনসংযোগ রাকসু প্রার্থীদের। পোষ্যকোটা সামনে এনে ভোট বানচালের ষড়যন্ত্রের অভিযোগ। কুমিল্লায় মাজারে ভাঙচুর, আগুনের ঘটনায় অজ্ঞাত 2200 জনের বিরুদ্ধে মামলা। নরসিংদীর আলোকবালিতে গুলিতে নারীর মৃত্যু। সুনামগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে নিহত এক। এবং উজানের ঢলে রংপুরে দ্বিতীয় তিস্তা সেতুরক্ষা বাঁধে ভাঙন। নদীগর্ভে বিলীন 30 মিটার অংশ। শেরপুরে পাহাড়ি ঢলের পানিতে ডুবে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার। জনপদের সময়ে সঙ্গে আছে আমি মাকসুম আলম খান। পিআর ছাড়া নির্বাচন হলে দেশে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে বলে শঙ্কা জানিয়েছেন জামায়াতে ইসলামের নেতারা। মনোনয়ন বাণিজ্য টিকিয়ে রাখতেই আনুপাতিক পদ্ধতির বিরোধিতা করা হচ্ছে বলেও অভিযোগ তাদের। হুঁশিয়ারি দিয়ে বলেন, পেশিশক্তির প্রভাব খাটিয়ে ক্ষমতা কুক্ষিগত করার দিন শেষ। 5 দফা দাবিতে বিভাগীয় শহরে জামায়াতের বিক্ষোভ সমাবেশে নেতারা বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এই পিআর পদ্ধতির বিকল্প নেই। জুলাই সনদের আইনি ভিত্তি পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ 5 দফা দাবিতে রাজধানীতে সমাবেশের পর এবার বিভাগীয় পর্যায়ে বাংলাদেশ জামায়াত ইসলামের বিক্ষোভ। শুক্রবার 7 বিভাগীয় শহরে কর্মসূচির অংশ হিসেবে দুপুরে রংপুরের পাবলিক লাইব্রেরি মাঠে সমাবেশ হয়। নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশের স্থল। সমাবেশ শেষে রংপুর মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল। মিছিলের আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, বিদ্যমান রাষ্ট্রীয় কাঠামোয় নির্বাচন হলে দেশে আবার ফ্যাসিবাদ তৈরি হবে। এ সময় পিআর পদ্ধতিতে নির্বাচন জনগণ চায় কিনা তা জানতে সরকারকে গণভোট দেবার আহ্বান জানান তিনি। এই বিদ্যমান রাষ্ট্রীয় কাঠামো যদি থাকে তাহলে এর মধ্যে দিয়ে নতুন ফ্যাসিবাদের জন্ম। সকল দলের প্রতিনিধিত্বের মধ্য দিয়ে একটি অংশীদারিত্বের সরকার আসলে কর্তৃত্ববাদী সরকারের শাসন চালাতে পারবে না যারা, তারা পিআর ঠেকাতে চায়। গোলাম পরোয়ার বলেন, একটি পক্ষ সরকারকে চাপ প্রয়োগ করে প্রভাবিত করার চেষ্টা করছে। রাজনৈতিক আধিপত্য সৃষ্টি করে আর কেউ ক্ষমতা কুক্ষিগত করতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। বিরোধী দলকে দমন করে দমন পীড়ন, খুন, ফাঁসি, জেল, রিমান্ড, আয়নাঘর দিয়ে আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন যারা দেখেন, সেই দিন শেষ হয়ে গেছে। বিকেলে বরিশাল নগরীর ফজলুল হক এভিনিউতে অস্থায়ী মঞ্চে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বলেন, নির্বাচনে প্রভাব বিস্তারকারীদের জনগণ প্রত্যাখ্যান করবে। এ সময় জুলাই সনদ বাস্তবায়ন না করে নির্বাচনে জামায়াত অংশ নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। জুলাই সনদকে বাস্তবায়িত করেই নির্বাচন করতে হবে। জুলুম যারা করতে চায়, চাঁদাবাজির মাধ্যমে যারা নির্বাচন করতে চায়, তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করেছে, আগামীতেও করবে ইনশাআল্লাহ। এদিকে বিকেলে চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণে মহানগরীর শাখা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। অভিযোগ করেন, সরকারের অনেকে একটি রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতী আচরণ করে দেশকে বিপদগামী করার ষড়যন্ত্র করছে। অনেকেই একটি দলের পক্ষপাতী হয়ে এই দেশকে আবার বিপদগামী করার ষড়যন্ত্রে লিপ্ত। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এদিন সিলেট, খুলনা, ময়মনসিংহ সহ অন্যান্য বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে জামায়াত। শফিক মুন্সি, সময় সংবাদ। জামায়াত সহ ইসলামী দলগুলোর যুগপৎ আন্দোলনের সঙ্গে নেই এনসিপি, জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সন্ধ্যায় দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে সমন্বয় সভা শেষে এই কথা জানান তিনি। নাহিদ ইসলাম বলেন, অক্টোবরের মধ্যে উপজেলা পর্যায়ের আহ্বায়ক কমিটি দিয়ে আবারও মাঠে নামবে এনসিপি। দল এখনই কোনো জোটের কথা ভাবছে না বলেও জানান তিনি। এদিকে এনসিপির দিনব্যাপী কর্মসূচিতে অংশ নেন জেলা উপজেলার সমন্বয়ক কমিটির প্রতিনিধি, এনসিপির যুব উইং, যুবশক্তি, গণতান্ত্রিক ছাত্র সংগঠন সহ দলটির অঙ্গ সংগঠনের প্রতিনিধিরা। এনসিপি তার কার্যক্রম শুরু করার পরে জামাত ইসলামের নেতৃত্বে যে আন্দোলনটা হচ্ছে,
যুগপৎ আন্দোলন, সেই আন্দোলনের সাথে জাতীয় নাগরিক পার্টি নাই, অংশগ্রহণ করছে না। কারণ নিম্নকক্ষে আমরা পিআর চাই না, নিম্নকক্ষের পিআরের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। আমরা শুধু উচ্চকক্ষে পিআর এবং একটা জবাবদিহিতার জন্য একটি কার্যকর উচ্চকক্ষ চাচ্ছি। জোট ভিত্তিক আমরা চিন্তা ভাবনা করছি না যে আমাদের যে বড় রাজনৈতিক দল রয়েছে তাদের সাথে, বরং জাতীয় নাগরিক পার্টি তার স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আগাবে এবং জনগণকে ঐক্যবদ্ধ করবে। সংবিধান যে এখনো কার্যকর তা অস্বীকার করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। পিআর পদ্ধতি নিয়ে আগে আলোচনা না থাকলেও এখন কিছু দল ফ্যাসিস্টের মতো মতামত দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে নির্বাচনের বিকল্প দেখছেন না দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। পিআর জুলাই সনদের আইনি ভিত্তি সহ নানা বিষয়ে পাল্টাপাল্টি বক্তব্যে রাজনীতির মাঠে বিরাজ করছে উত্তাপ। এবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বললেন, জনগণ না চাইলেও তাদের উপর মত চাপিয়ে দেওয়ার মাধ্যমে স্বৈরাচার ফিরিয়ে আনার অপচেষ্টা চলছে। শুক্রবার সকালে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের জাতীয় সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। অভিযোগ করেন, সংবিধান এখনো কার্যকর থাকা সত্ত্বেও তা অস্বীকার করে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে। কোনো অবস্থাতেই জনগণের বিপক্ষে যাওয়া যাবে না। যারা যারা এগুলো বলতেছেন তারা আপনাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে দেন। কেন জোর করে, কেন প্রেসিডেন্সিয়াল অর্ডার দিয়ে, কেন এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার দিয়ে এই সমস্ত জিনিস? কি অরাজকতার মধ্যে দেশকে ফেলতে চাচ্ছেন? উদ্দেশ্যটা কি? দেশের মধ্যে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা। কিন্তু মনে রাখবেন, এই বাংলাদেশ সেই বাংলাদেশ না। এদিকে দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে নির্বাচনের বিকল্প দেখছেন না বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন আয়োজিত প্রতীকী যুব সমাবেশে তিনি অভিযোগ করেন, ভারতে বসে পতিত আওয়ামী লীগ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। বিএনপি মনে করে নির্বাচনের পরিবেশ যথাযথভাবে সুষ্ঠু আছে, যেই মাত্র দেশকে নির্বাচনের রাস্তায় নামানো যাবে সেই মাত্র বাংলাদেশের স্বাভাবিক অবস্থা শুরু হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের নাগরিককে তার রাজত্ব ফিরিয়ে দেওয়া, মানে ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, তার অধিকার ফিরিয়ে দেওয়া, এটা সম্ভব হবে। গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার লড়াইয়ে জনগণ যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করবে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। তিনি আগামী দিনের আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। সংলাপের মধ্যেই ইসলামী দলগুলোর আন্দোলন নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা। এসব কর্মসূচিকে ইতিবাচক হিসেবে নিচ্ছে না বিএনপি। দলটি বলছে, মাঠের বক্তব্যের জবাব গণতান্ত্রিকভাবে মাঠেই দেয়া হবে। অন্যদিকে এনসিপি বলছে, ঐকমত্য কমিশনের এজেন্ডায় না থাকা কোনো বিষয় রাজপথের কর্মসূচিতে চাপিয়ে দেয়া ঠিক হবে না, আর নির্বাচন বাধাগ্রস্ত করতে পারে এমন ইস্যু বা কর্মসূচির সামনে না আনার আহ্বান বাম নেতাদের। ফারুক ভুঁইয়া, রবিনের রিপোর্ট। সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের ধারাবাহিক আলোচনার মধ্যেই রাজপথের কর্মসূচিতে জামায়াত ইসলামী আন্দোলন সহ ধর্মভিত্তিক কয়েকটি দল প্রায় অভিন্ন দাবিতে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে বৃহস্পতিবার থেকে মাঠে নামে দলগুলো। সংসদের দুই কক্ষে পিআর পদ্ধতিতে ভোট, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, জাতীয় পার্টি 14 দলের কার্যক্রম নিষিদ্ধের মতো ইস্যুতে তোলা হয় জোরালো আওয়াজ। আলোচনার মধ্যে রাজপথের এই কর্মসূচি নিয়ে নানা প্রতিক্রিয়া রাজনৈতিক মহলে। এটিকে অহেতুক চাপ সৃষ্টির চেষ্টা হিসেবে দেখছে বিএনপি। তবে মাঠের বক্তব্যের জবাব মাঠেই দিতে চায় দলটি। ঐকমত্য কমিশনের আলোচনার সূচিতে না থাকলে সেই বিষয়ে ঐকমত্য কমিশনের আওতাভুক্ত কোনো বিষয়ে আমি কথা বলতে পারি, কিন্তু এই বিষয়ে কথা বলতে পারি না। তবে রাজনৈতিক বক্তব্য হিসেবে কোনো দল মাঠে যদি সেই দাবি উত্থাপন করে, আমরাও গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার বিপক্ষে আমাদের যা বক্তব্য আছে সেটা আমরা রাজনৈতিক মাঠে ময়দানে দেব। আর এনসিপি বলছে, সংসদের নিম্নকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়টি ছিল না ঐকমত্য কমিশনের এজেন্ডায়। আলোচনায় না থাকা বিষয় রাজপথে কর্মসূচি দিয়ে চাপিয়ে দেওয়া ঠিক হবে না। পুরো সংসদ নির্বাচনটাই পিআরের ভিত্তিতে হোক, আমরা এটার সাথেও একমত না, কারণ এটা এই মুহূর্তে বাংলাদেশের বাস্তবতা নাই এবং জনগণেরও এটা প্রস্তুতি নাই। ফলে হুট করে এটা চাপিয়ে দেওয়াটা ঠিক হবে না। এদিকে নতুন নতুন ইস্যু বা কর্মসূচি যেন নির্বাচনকে শঙ্কায় না ফেলে সে সতর্কবার্তা বাম নেতাদের। এই আলোচনা রাজপথে থাকতে পারে,
টেবিলে থাকতে পারে, আগামীতে ম্যান্ডেট চাওয়ার জন্য থাকতে পারে, কিন্তু নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্যে যাতে এই ইস্যু ব্যবহৃত না হয় এই ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। নতুন নতুন প্রশ্ন হাজির করে যদি এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হয় বা কালক্ষেপণ করা হয় সেটা হবে আমাদের জন্য সংকট। বিশ্লেষকরা মনে করেন ধর্মভিত্তিক দলগুলোর মাঠের এই কর্মসূচি নিজেদের রাজনৈতিক শক্তির জানান দেওয়ার কৌশল। তাদের দিক থেকে কৌশলটা হলো যে তারা হয়তো টাইমিংটা খুব গুরুত্বপূর্ণ মনে করছে এই মুহূর্তে, যে একটা তাদের শক্তির যে একটা জাগরণ ঘটছে সব জায়গায়, তারা মনে করছে যে হিসাবের মধ্যে ধরাটা যে খুব গুরুত্বপূর্ণ, এই জিনিসটা তারা প্রমাণ করতে চাইতেছে। বিভিন্ন ইস্যুতে দলগুলোর পরস্পর বিরোধী অবস্থান শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে সেদিকে নজর পর্যবেক্ষকদের। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সংসদে নিম্নকক্ষ হবে আসন ভিত্তিক আর উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে। দুটিরই ইতিবাচক এবং নেতিবাচক দিক থাকলেও এটা হওয়া দরকার। সব দলের ঐকমত্যে পৌঁছানোর মাধ্যমে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। সকালে মেহেরপুরের গাংনীতে মতবিনিময় সভায় এই কথা বলেন তিনি। নিম্নকক্ষে হবে আসন ভিত্তিক যে বর্তমান যে পদ্ধতি আছে, আর উচ্চকক্ষ হবে পিআর পদ্ধতিতে, আনুপাতিক পদ্ধতির ভিত্তিতে। আমি আশাবাদী যে আমরা একটা তৈরি ফিরবে। আমি আশাবাদী যে আমরা ঐক্যমতে বুঝতে পারবো। বিশিষ্ট লেখক ও রাজনীতিবিদ বদরুদ্দিন উমর স্মরণে বাংলা একাডেমি মিলনায়তনে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। স্মরণ সভায় অংশগ্রহণ করেন রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, শিক্ষক, লেখক সহ নানা শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বদরুদ্দিন উমর তার আদর্শের যুদ্ধের সংগ্রাম জীবনের শেষ দিন পর্যন্ত করে গেছেন, সমঝোতা করেননি কখনো। তিনি বলেন, বিপ্লব তখনই সফল হয় যখন সংগঠন থাকে। মির্জা ফখরুল বলেন, যারা সমাজ বদলাতে চান তাদেরকে সংগঠনকে শক্তিশালী করে মানুষের কাছে যেতে হবে। অন্যান্য বক্তারা বদরুদ্দিন উমরকে স্মরণ করে বলেন, সুবিধাবাদের পথে হাঁটেননি উমর, নতুন প্রজন্মও সেই পথে হাঁটবে না বলে আশা প্রকাশ করেন তারা। বিপ্লব তখনই সফল হয় যখন সংগঠন থাকে। আজকে এই যে একটা হতাশা এসছে, এই হতাশার মূল কারণটা হচ্ছে যে সংগঠনের অভাব। বিপ্লবী সংগঠন যদি না থাকে তাহলে বিপ্লব হয় বলে আমার অন্তত মনে হয় না। সংগঠনকে গড়ে তুলতে হলে আমার মনে হয় আজকের যারা বিপ্লব করতে চান, সমাজ বদলাতে চান, যারা সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন করতে চান, তাদেরকে অবশ্যই সেই সংগঠনকে শক্তিশালী করতে হবে, আরও মজবুত করতে হবে এবং একেবারেই বদরুদ্দিন উমর সাহেবের ভাষায় মানুষের কাছে চলে যেতে হবে। চাঁদাবাজ, খুনি, দুর্নীতিবাজদের সহযোগী না হয়ে ইসলামের নীতি আদর্শের শাসন ব্যবস্থা দেখার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বিকেলে রাজধানীর ধোলাইখালে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ 6 দফা দাবিতে গণসমাবেশে এই আহ্বান জানান তিনি। রেজাউল করিম দাবি করেন, বিগত সময়ে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি দীর্ঘ সময় রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলেও তারা জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে। পাশাপাশি বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলেছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, এখন সময় এসেছে ইসলামী নীতি আদর্শের শাসন ব্যবস্থা দেখার। 53 বছর ভুল করায় হাজার হাজার মায়ের কোন সন্তান হারা হলো, দেশের টাকা বিদেশে পাচার হলো, আয়না ঘর তৈরি হলো, পিলখানা হত্যাযজ্ঞ হলো। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি তাদের শাসন আমরা দেখেছি, কিন্তু ইসলামী নীতি আদর্শের শাসন আমরা এখনো দেখি নাই। বাংলাদেশের জমিন ইসলামের পক্ষে একটা উর্বর জমিন তৈরি হয়েছে। এখন এই জমিনে ফসল লাগাতে হবে এবং ফসল আমাদের ঘরে নিয়ে আসতে হবে। রাকসু নির্বাচন সামনে রেখে উৎসব মুখর রাজশাহী বিশ্ববিদ্যালয়। পরিবহন, মার্কেট, মসজিদ প্রাঙ্গণ ও আবাসিক হলগুলোতে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। পোষ্য কোটা ফিরিয়ে না আনার দাবিতে বিক্ষোভও করেন তারা। শিক্ষার্থীরা বলছেন, পোষ্য কোটা সামনে এনে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে প্রশাসন। তবে প্রশাসন বলছে, কোটা আন্দোলনে চিন্তিত নন, সুষ্ঠু ও অবাধ নির্বাচন করবেন তারা। আব্দুস সালামের ছবিতে মওদুদ রানার রিপোর্ট। 5 দিন পরেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচন।
জুম্মার নামাজ আদায় শেষে কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে প্রচারণা চালান প্রার্থীরা। শুক্রবার সকাল থেকেই ক্যাম্পাস ও আবাসিক হলগুলোতে জোরে সোরে প্রচারণা চালান প্রার্থীরা। যাকে যোগ্য মনে হবে তাকেই আপনারা ভোট দেন, কিন্তু আপনারা ভোটে অংশগ্রহণ করেন। যারা রাষ্ট্রপতি নির্বাচিত হবে তাদের কাছে প্রথম দাবি থাকবে যে আমাদের বিশ্ববিদ্যালয়টাকে একটু সংস্কার করা। পোষ্যকোটা ফিরিয়ে না আনার দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এর আগে বৃহস্পতিবার রাতে 4.5 ঘন্টা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। 2 জানুয়ারি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পোষ্যকোটা বাতিল হয়। শিক্ষার্থীদের অভিযোগ, পোষ্যকোটা সামনে এনে রাকসু নির্বাচন বাতিলের ষড়যন্ত্র করছে প্রশাসন। রাকসুকে নষ্ট করে দেওয়ার জন্যই কিন্তু এই সময়ে পোষ্যকোটা ইস্যুকে নিয়ে আসা হয়েছে। দীর্ঘ 2 মাস সংগ্রাম লড়াইয়ের পরে আমরা পোষ্যকোটা বাতিল করেছিলাম। কালকে দেখি হঠাৎ করে একটা পক্ষ আমাদের প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে সেটা পুনর্বহাল করেছে। একদিকে রাকসু নির্বাচনকে সফলভাবে করতে হবে, অন্যদিকে পোষ্যকোটাকে আমরা কোনোভাবে পুনর্বহাল হতে দিব না। এক্ষেত্রে আমাদের যা যা করণীয়, আমাদের রক্তের শেষ বিন্দু পর্যন্ত আমরা লড়াই করে যাব। এদিকে শিক্ষার্থীদের চাপে প্রশাসন আবারও পোষ্যকোটা বাতিলের সিদ্ধান্ত নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশের। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, সব পক্ষের সঙ্গে আলোচনা করে উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে বদ্ধপরিকর তারা। অধিকার থেকে আমাদের বঞ্চিত করা হয়। রাকসু নির্বাচনের পরপরই আমরা এত বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব যে বিশ্ববিদ্যালয়ে একদিনও সচল থাকবে না যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে। তো আমি আশা করছি যে ইলেকশন ইনশাআল্লাহ সবাই চেষ্টা করলে হয়ে যাবে। সরকারের উচ্চ পর্যায়ে কি চাই তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের ছাত্রছাত্রীরা এবং আমরা কি চাই। আমরা সুন্দর একটা ইউনিভার্সিটি চাই আর কি। আগামী 25 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের 9টি একাডেমিক ভবনের 17টি কেন্দ্রে ভোট গ্রহণের কথা রয়েছে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। কুমিল্লার হোমনায় 4টি মাজার ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় অজ্ঞাত 2200 জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। হোমনা সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল করিম জানান, বৃহস্পতিবার রাতে থানায় মামলা করেন উপপরিদর্শক তাপস কুমার সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্ম নিয়ে আপত্তিকর পোস্ট দেয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে মাইকে ঘোষণা দিয়ে আসাদপুর গ্রামের কফিল উদ্দিন শাহ, হাওয়ালি শাহ, কালাই শাহ ও আব্দুল শাহর মাজার ভাঙচুর করে আগুন দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ, সেনাবাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়। নরসিংদীর আলোকবালিতে ফের সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়ে এক নারী নিহত হয়েছেন। এদিকে সুনামগঞ্জে ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন একজন। অন্যদিকে ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 5 জন। এভাবেই অস্ত্রের মহড়া দিতে দেখা যায় নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল আলোকবালি ইউনিয়নে। একদিন পর আবারও হত্যাকাণ্ড। আধিপত্য বিস্তার সহ রাজনৈতিক অবস্থান গড়তে সম্প্রতি ইউনিয়নের সাতপাড়া গ্রামে বিএনপির দুপক্ষ এবং আওয়ামী লীগের একটি পক্ষের মধ্যে চলছিল উত্তেজনা। এরই জেরে শুক্রবার দুপুরে এক পক্ষের ছোড়া গুলিতে ঘটনাস্থলে প্রাণ হারান ফেরদৌসী আক্তার নামে এক গৃহবধূ। খবর পেয়ে মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। এর আগে বৃহস্পতিবার একই ইউনিয়নে সংঘর্ষে নিহত হন ইদন মিয়া নামে এক বিএনপি কর্মী। আহত হন অন্তত 5 জন। এদিকে সুনামগঞ্জের জামালগঞ্জ সদর ইউনিয়নে ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাজ্জাদ মাহমুদ তালুকদার এবং ইউপি সদস্য ও বিএনপি নেতা কামরুল ইসলামের সমর্থকরা। এতে নিহত হন সেজাউল ইসলাম নামে একজন। আহত হন অন্তত 10 জন। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়। এছাড়া ঝিনাইদহের সদর উপজেলার রূপদাহ এলাকায় আধিপত্য বিস্তারের জেরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় ওয়ার্ড বিএনপির সভাপতি বক্কার বিশ্বাস এবং সাবেক সভাপতি ফজলু মণ্ডলের সমর্থকরা। এতে আহত হন অন্তত 5 জন। অস্তিত্বহীন মাদ্রাসার নামে দেয়া হয়েছে অর্থ বরাদ্দ। পারিবারিক কবরস্থানকে সামাজিক দেখিয়েও তুলে নেওয়া হয়েছে টাকা। আবেদন না করেও বরাদ্দের তালিকায় নাম উঠেছে অনেক প্রতিষ্ঠানের। আবার একই ব্যক্তি একাধিক প্রতিষ্ঠানের অর্থ তুলেছেন। ময়মনসিংহ জেলা পরিষদ থেকে 2024-25 অর্থ বছরের রাজস্ব বাজেটের ঐচ্ছিক কার্যাবলীর আওতায় নেয়া প্রকল্পে অনিয়মের এমন অভিযোগের সত্যতা মিলেছে সময় সংবাদের অনুসন্ধানে। হোসেন আলীর ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট।
ময়মনসিংহ জেলা পরিষদে 2024-25 অর্থ বছরে রাজস্ব বাজেটের জনস্বাস্থ্য উপখাতে 47টি প্রকল্পে 86,50,000 টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে সদর উপজেলার ভাবখালী ইউনিয়নেই নেওয়া হয় 35 লাখ টাকা ব্যয়ে 17টি প্রকল্প, যার বেশিরভাগ কওমি মাদ্রাসার উন্নয়ন এবং বাস্তবায়ন প্রকল্প কমিটির হাতে। একটি ইউনিয়নে জেলা পরিষদ থেকে এত বরাদ্দ কিভাবে গেল এ নিয়ে প্রশ্ন ওঠে। সেই প্রশ্নের উত্তর খুঁজতে ভাবখালী ইউনিয়নে সময় সংবাদ। বরাদ্দপত্রের 45 নম্বরে থাকা জামিয়া হাজেরা মহিলা মাদ্রাসা নামে বরাদ্দ হয়েছে 2 লাখ টাকা। তবে পরিচালক জানালেন তিনি কোনো বরাদ্দের জন্য আবেদনই করেননি। জামিয়া হাজেরা মহিলা মাদ্রাসা নামে এখনো পর্যন্ত কোনো টাকা পাইনি। তার কথার সূত্র ধরে চুরখাই বাজারের পাশে একই নামে আরেকটি মাদ্রাসা খুঁজে পাওয়া যায়। মাদ্রাসার দেয়ালে রং দিয়ে জামিয়া হাজেরা কওমি মহিলা মাদ্রাসা লেখা থাকলেও ছাদের উপরে নতুন করে একটি বোর্ড সাটানো হয়েছে, যেখানে কওমি শব্দ বাদ দিয়ে লেখা হয়েছে। অস্তিত্বহীন মাদ্রাসায় কয়েকদিন আগে এই সাইনবোর্ড সাঁটিয়ে টাকা তুলে নেওয়া হয়। এ বিষয়ে প্রশ্ন করা হলে ক্ষিপ্ত হন মাদ্রাসাটির পরিচালক নজরুল ইসলাম। তিনি আবার বরাদ্দপত্রে থাকা 44 নম্বরের জামিয়া হাজি শমসের আলী মহিলা মাদ্রাসা নামেও 2 লাখ টাকা বরাদ্দ নিয়েছেন। ভবনে এক নাম এবং সাইনবোর্ডে আরেক নাম। দুনিয়ার মাদ্রাসা সবগুলা কওমি, এটা আপনি কি আপনি জানেন না? দেখে মূর্খের মতো প্রশ্ন করছেন। এক ইউনিয়নে 2 নাম 10 নামেও হওয়া কোনো এটা কোনো আইনে বা কোনো রেজুলেশনে বা কোনো নিয়ম শৃঙ্খলার ভিতরে কোনো এটা বাধা ভিত্তিক আছে? অনুসন্ধানে এমন আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান পাওয়া গেছে যাদের কেউ আবেদন না করলেও তাদের নামে বরাদ্দ হয়ে গেছে। অভিযোগ উঠেছে জালিয়াতির মাধ্যমে বরাদ্দ নেয়ার পেছনে ভূমিকা রেখেছেন স্থানীয় আইনুল হক নামে এক ব্যক্তি। তিনি নিজেই 2টি মাদ্রাসা ও একটি কবরস্থানের নামে 7 লাখ টাকা বরাদ্দ নিয়েছেন। আইনুল ভাই জানাইছে খরচ টরচ দিয়া আপনার 90,000 টাকা পাবেন। আইনুল ভাই আমাদের অজান্তে তিনি দরখাস্ত করছিলেন, 1/3 অংশ হয়তো আমরা পাবো না আর কি, বাকিটা আমরা পাইবো আর কি। জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে সখ্যতা গড়ে একাই ভুয়া প্রকল্প বাগিয়ে নিয়েছেন আইনুল হক। সব অভিযোগ অস্বীকার করলেও সময় সংবাদের প্রতিবেদককে ম্যানেজ করতে অনৈতিকভাবে সুবিধা দেওয়ার চেষ্টা করেন আইনুল হক। 3টা বরাদ্দই একাই পাই, এই সম্পর্কে আপনাদেরকে কি বলবো, এটা আল্লাহর রহমত ছাড়ার কিছু না। অনিয়ম নজরে আনলে খতিয়ে দেখার কথা বললেও কারো যোগ সাজসে বরাদ্দ দেওয়ার ব্যাপারটি অস্বীকার করেছেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা। তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা পরিষদ প্রশাসকের। এটার সাথে তো আমি সিইও হিসেবে একাই না, এটার সাথে তো প্রশাসক আছে। তখন দেখা যায় যে এর বেশিরভাগই ডিস্ট্রিবিউশন হয় প্রশাসক কর্তৃক। সংশ্লিষ্ট যারা সহকারী প্রকৌশলী বা অফিস সহকারী, আমিও যদি মনে করি যে আমি জ্ঞাতসারে এটার সাথে জড়িত, আমারও অবশ্যই পানিশমেন্ট হওয়া উচিত। এরই মধ্যে বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ এনে জেলা পরিষদের প্রশাসক বরাবর অভিযোগ করেছে একাধিক প্রতিষ্ঠান। মাদ্রাসার নামে বরাদ্দের এমন নয়ছয়কে অত্যন্ত নিন্দনীয় বলছেন সচেতন নাগরিকরা। তাদের চাওয়া এমন অনিয়মের পেছনে যারাই জড়িত তাদেরকে যেন আনা হয় দৃষ্টান্তমূলক শাস্তির আওতায়। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। উজানের ঢলে রংপুরে দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে নদীতে বিলীন হয়ে গেছে প্রায় 30 মিটার অংশ। অন্যদিকে শেরপুরে মহর্ষি নদীতে পাহাড়ি ঢলের পানিতে ডুবে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই নিয়ে পাহাড়ি ঢলে মৃত্যু হলো 2 জনের। উজানের ঢলে পানি বেড়েছে তিস্তায়। ঢেউয়ের তোড়ে ভাঙনের মুখে সেতুরক্ষা বাঁধের একাংশ সহ বিভিন্ন স্থাপনা। রংপুরের গঙ্গাচড়া মহিপুরে সেতুরক্ষা ব্লকের নিচ থেকে সরে গেছে মাটি। এতে 70 ফুট গর্তের সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে ভাঙনের ঝুঁকিতে রয়েছে সেতু, লালমনিরহাট রংপুর সংযোগ সড়ক সহ কয়েকটি গ্রাম। বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। আমাদের এখানে 20 কে 20 সম্পত্তি আমরা সব ধ্বংস হয়ে গেছে। খেত খালা সমস্ত রূপে নষ্ট হয়ে যাওয়ার সম্ভব না, ঝুঁকিপূর্ণ পড়ে গেছে। মাথাটা ভাঙছে, এখনো আছে, এখনো রক্ষা করা সম্ভব। এটা তো এলজিটির আন্ডারে হয়েছে কাজ, এটা যদি উদ্যোগ নেয় তাহলে এখনো সম্ভব আটকা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করুক সরকার, করলে হয়তো বা আমরা এই তিস্তা নদীর ভাঙ্গন থেকে রক্ষা পাবো। এই অবস্থায় ঢাকা থেকে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে এলজিইডির কারিগরি দল। ড্রাই সিজনে কাজগুলা বেশি ত্বরান্বিত হয়, যেহেতু এখন ফ্লাড সিজন। আমি মনে করি যে এই ফ্লাড সিজনে যদি কাজ করার সুযোগ থাকে এটা করা হবে। এদিকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় শুক্রবার সকালে বন্ধ করে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের সব জলকপাট। তবে হ্রদের পানি বাড়লে আবারও জলকপাট খুলে দেওয়া হবে বলে জানিয়েছে কাপ্তাই কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।
কক্সবাজারে গাড়ি থামিয়ে ডাকাতির সময় মারধরে এক যুবক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 4 জন। বৃহস্পতিবার চকরিয়ার মালুমঘাট এলাকায় রশির ফাঁদ দিয়ে 2টি মোটরসাইকেলের গতিরোধ করে ডাকাতরা। এ সময় মোটরসাইকেলে থাকা 5 আরোহীকে মারধর করে তারা। এক পর্যায়ে টাকা, মোবাইল ফোন সহ ব্যাগ লুট করে পালিয়ে যায় ডাকাতরা। পরে আহত অবস্থায় 5 জনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। নিহত মাহমুদুল হক উখিয়ার বালুখালী এলাকার বাসিন্দা ছিলেন। ঝিনাইদহে চোর সন্দেহে গণপিটুনির 2 দিন পর চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত 17 সেপ্টেম্বর রাতে সদর হাসপাতালে এক রোগীর ব্যাগ থেকে 400 টাকা চুরির অভিযোগে সুজন মালকে ধরে কয়েক দফায় গণপিটুনি দেওয়া হয়। পরদিন সে শ্বশুর বাড়িতে ফেরত গেলেও সেখানে ঠাঁই না পেয়ে চলে যান। পরে স্থানীয়রা অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জনপদের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। পিআর ছাড়া ভোট হলে আবার ফ্যাসিবাদের শঙ্কা দেখছে জামায়াত। নিম্নকক্ষে চায় না এনসিপি, যাচ্ছে না যুগপথ আন্দোলনে। এই মুহূর্তে নেই কোনো জোটে যাওয়ার চিন্তাও। সংবিধান অস্বীকার করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা দেখছেন বিএনপি নেতারা। দলীয় মতামত জনগণের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ। এবং ছুটির দিনেও প্রচারণায় সরগরম রাজশাহী বিশ্ববিদ্যালয়। জুমার নামাজের পর হলে হলে জনসংযোগ, রাকসু প্রার্থীদের পোষ্যকোটা সামনে এনে ভোট বানচালের ষড়যন্ত্রের অভিযোগ। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। মাকসুব, আপনাকে ধন্যবাদ। রাতের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।